বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে ফোর্থ পেপারে 100 নম্বরের পাটিগণিতের যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। এই সিরিজের এটা 23 নম্বর পার্ট। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন ডাব্লিউবিপি এসআই মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এ ম্যান টেক্স সাম লোন ফ্রম এ ব্যাঙ্ক অ্যাট 10% এসআই ফর 5 years. He realizes that he would have got a larger amount of loan for the same amount of interest for 6 years. If he took the loan from a cooperative bank giving loan at 6% rate of interest, prove that the loan from cooperative bank would be 7/18 more. কি বলল? এক ব্যক্তি কোনো একটা ব্যাংক থেকে 10% সাধারণ সুদের হারে, সরল সুদের হারে 5 বছরের জন্য ধার নিল। সে দেখল হি উড হ্যাভ গট এ লার্জার অ্যামাউন্ট অফ লোন, সে আরও বেশি টাকা লোন পেতে পারত। যে টাকাটা ব্যাংক থেকে লোন নিয়েছে তার থেকে বেশি পরিমাণ লোন পেতে পারত। ফর দ্য সেম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, একই সুদ তাকে দিতে হতো। অর্থাৎ ব্যাংকে 5 বছরে 10% হিসেবে যে টাকাটা সুদ দিয়েছে সেই একই পরিমাণ সুদ দিয়ে সে আরও বেশি পরিমাণ টাকা পেতে পারত একটা কোঅপারেটিভ ব্যাংক থেকে, যদি সে 6 বছর 6% রেটে ইন্টারেস্ট নিত। বোঝা গেছে, ব্যাংক থেকে 10% হারে 5 বছরে কিছু টাকা নিয়েছে, সেখান থেকে কিছু একটা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। সেম ইন্টারেস্টই তাকে দিতে হতো, কিন্তু সে কোঅপারেটিভ ব্যাংক থেকে ধার নেবে ব্যাংকের থেকে আরও বেশি পরিমাণ টাকা। কোঅপারেটিভ ব্যাংক থেকে 6 বছরের জন্য 6% হারে যে টাকাটা ইন্টারেস্ট হবে, সেম ইন্টারেস্ট ব্যাংক থেকেও সে পেতে পারত, কিন্তু ব্যাংক থেকে পাওয়া টাকার পরিমাণের তুলনায় কোঅপারেটিভের পাওয়া টাকার পরিমাণ বেশি। প্রমাণ করতে হবে কোঅপারেটিভ ব্যাংক থেকে পাওয়া টাকার পরিমাণ ব্যাংক থেকে পাওয়া টাকার পরিমাণের 7/18 গুণ। প্রশ্ন বোঝা গেছে? তাহলে ব্যাংক থেকে একটা টাকা তিনি ধার নিয়েছেন, আর একটা কোঅপারেটিভ ব্যাংক বা সমবায় ব্যাংক থেকে একটা টাকা তিনি যদি ধার নিতেন তাহলে কি কন্ডিশন হতো সেটা আমরা দেখে নেব। আমরা প্রথমে মনে করে নিই যে ব্যাংক থেকে X টাকা ধার নিয়েছে, বলেছে সাম লোন, জানা নেই। মনে করি তিনি ব্যাংক থেকে X টাকা ধার নেন, ও সমবায় ব্যাংক থেকে Y টাকা ধার নেওয়া যায়। ধার নেওয়া যায় কেন লিখছি? তিনি ধার নেননি, যদি তিনি ধার নিতেন। বোঝা গেছে? এবার দেখব ব্যাংকের ক্ষেত্রে, দেখো 10% ইন্টারেস্ট 5 বছর। ব্যাংক থেকে কত টাকা ইন্টারেস্ট, যদি আমি X টাকা লোন নিই তাহলে আমি ব্যাংকে কত টাকা ইন্টারেস্ট দেবো 5 বছরে, সেটা প্রথমে বার করি। যেহেতু ব্যাংকে 10% সুদের হারে এটা যেহেতু না করে একেবারে ডাইরেক্ট করো, অতএব ব্যাংকে 10% সুদের হারে 5 বছরের জন্য X টাকার সুদ, ব্যাংক থেকে X টাকা নিয়েছে, 5 বছর ছিল, 10% সুদের হার, আমি দেখব যে কত টাকা সুদ। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি বলেছি ফর্মুলাটা ইউজ করতে পারবে, ইন্টারেস্ট সমান PTR/100। ইন্টারেস্ট সমান PTR/100, যেখানে P মানে হচ্ছে প্রিন্সিপাল, T মানে টাইম, R মানে রেট বাই 100। এখানে প্রিন্সিপাল বা মূল টাকা হচ্ছে X, টাইম হচ্ছে 5 বছর, রেট 10%, তাই 10, নিচে 100, 5 20 100, আর শূন্যটা কেটে দাও, অর্থাৎ X/2 টাকা। ব্যাংক থেকে X/2 টাকা, মানে ব্যাংক থেকে লোন নিলে তাকে X/2 টাকা ইন্টারেস্ট দিতে হবে। এবার সমবায় ব্যাংকের ক্ষেত্রে
6% সুদের হারে 6 বছর, দেখতে পাচ্ছ 6 বছরের জন্য ওয়াই টাকার সুদ, যদি সমবায় ব্যাংক থেকে ওয়াই টাকা নিত তাহলে সমবায় ব্যাংকে কত সুদ দিতে হতো। একই রকম ফর্মুলায় ফেলবো, ওয়াই টাকা 6 বছর 6% রেট বাই 100, বোঝা যাচ্ছে। 2 দিয়ে কাটলে, এটাকেও 2 দিয়ে যদি কাটি, এটা আসবে 9y বাই 25 টাকা, অর্থাৎ সমবায় ব্যাংক থেকে এই ইন্টারেস্টটা দিতে হতো। এখানে বলেছে সেম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট কিন্তু দিতে হতো, অর্থাৎ ব্যাংক থেকে যে টাকা, ব্যাংকে আমি যে টাকাটা ইন্টারেস্ট দিচ্ছি সমবায় ব্যাংকেও আমি সেই টাকাটাই ইন্টারেস্ট দেবো। ওরা যেহেতু সেম বলেছে তাই আমি বলবো এইটা সমান এইটা। যেহেতু এখানে লেখা আছে ওই লাইনটা যে উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ সমান, উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ সমান, অতএব ব্যাংক থেকে সুদ x/2 ব্যাংকে দিতে হচ্ছে, সমবায় ব্যাংকে 9y বাই 25 সুদ দিতে হচ্ছে। বা ক্রস গুণ করো, 18y সমান 25x, বা y সমান কি 25x বাই 18। এবারে দেখো আমি y সমান 25x বাই 18 আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে লোন ফ্রম কোঅপারেটিভ ব্যাংক উড বি 7/18 টাইমস মোর, অর্থাৎ কোঅপারেটিভ ব্যাংক থেকে যে লোনটা নিয়েছি ব্যাংক থেকে নেওয়া লোনের তুলনায় সেটা 7/18 গুণ বেশি হবে। তার মানে আমাকে বলতে বলছে কোঅপারেটিভ ব্যাংক থেকে তুমি ওয়াই টাকা নিয়েছো, ব্যাংক থেকে এক্স টাকা নিয়েছো, তাহলে কোঅপারেটিভ ব্যাংকে কত বেশি নিয়েছো? এই টাকাটা। বলেছে এইটাকে প্রমাণ করতে হবে এই যে টাকাটা কোঅপারেটিভ ব্যাংকে যে টাকাটা তুমি ধার নিচ্ছ এবং ব্যাংকে যে টাকাটা ধার নিচ্ছ সেটার ডিফারেন্স কি বলেছে? ব্যাংকে যে টাকাটা ধার নিচ্ছ তার তুলনায় 7/18 গুণ বেশি, সেটাই বলেছে। প্রুভ দ্যাট দ্য লোন ফ্রম কোঅপারেটিভ ব্যাংক উড বি 7/18 মোর, কোঅপারেটিভ ব্যাংক থেকে নেওয়া লোনের পরিমাণ ব্যাংকের লোনের পরিমাণের 7/18 গুণ বেশি। যেহেতু বেশি বলেছে তার মানে কোঅপারেটিভ ব্যাংকের লোন আর নর্মাল ব্যাংকের লোনের মধ্যে পার্থক্য হবে ব্যাংকে যে টাকাটা লোন নিয়েছো তার 7/18 গুণের সঙ্গে সমান, এটা প্রমাণ করতে হবে। আমি দেখছি y মাইনাস এক্স বাঁ দিকে আসতে হবে, এদিকে শুধু y আছে, আবার ডান দিকে x ইন্টু 7/18 আসতে হবে। এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি কি দেখো তো, যেহেতু আমি 7/18 দেখছিলাম তাই 7/18 প্লাস 1 যদি আমি লিখি 18 × 18 প্লাস 7 25/18 হয়, গায়ে x ছিল। কেন এটা করতে হলো? এটাকে যদি ব্র্যাকেট খোলো x প্লাস 7x/18, তাহলে x যদি আমি এই দিকে নিয়ে যাই y মাইনাস এক্স সমান 7x/18 হয়। দেখো এই জিনিসটা এসছে, এটাকে তুমি লিখতে পারো এক্সের 7/18, যেটা 7/18 গুণ বলেছে, এখানে ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত। বোঝা যাচ্ছে? তাহলে আমরা দেখলাম যে কোঅপারেটিভ ব্যাংক থেকে যে লোনটা আমি নিতাম, যদি নিতাম সেটা ব্যাংক থেকে নেওয়া লোনের থেকে কতটা বেশি হবে? 7/18 গুণ বেশি হবে। যেহেতু এক্স আর ওয়াই আমি ধরেছি তাই এখানটা করে প্রমাণিত না লিখে কথায় এটাকে লিখে দেবে যে অতএব সমবায় ব্যাংক থেকে ধার নেওয়া টাকার পরিমাণ ব্যাংক থেকে ধার নেওয়া টাকার পরিমাণের থেকে 7/18 গুণ বেশি বলে এইখানে প্রমাণিত লিখে দাও। বোঝা গেছে? পরের প্রশ্ন,
A man spends in 3 months what he earns in 2 months. If his annual saving be rupees 15,000, find his monthly income. এক ব্যক্তির 3 মাসের খরচ 2 মাসের আয়ের সমান। যদি তার বাৎসরিক সঞ্চয় 15,000 টাকা হয় তবে তার মাসিক আয় কত? কি বলেছে? 3 মাসে যে টাকাটা খরচ করে 2 মাসে সেই টাকাটা আয় করে। তাহলে আমি লিখতে পারি যেহেতু 3 মাসের ব্যয় সমান 2 মাসের আয়, অতএব 1 মাসের ব্যয় সমান 2-3 মাসের আয় লিখতে পারি। তাহলে 12 মাসের বা 1 বছরের খরচ এদিকে 12 করলাম, তাহলে এদিকেও 12 করে আমি বলবো 8 মাসের আয়। এটা বলতে কি বোঝায়? 8 মাসে যে টাকাটা, অর্থাৎ 8 মাস ধরে যে টাকাটা আয় করবে সেই টাকাটাই তুমি 12 মাস ধরে ব্যয় করতে পারো। 8 মাস ধরে যে টাকাটা আয় করবে সেই টাকাটাই 1 বছর ধরে তুমি খরচ করতে পারো। তাহলে 8 মাস যেটা আয় করছো সেটা যদি 12 মাস ধরে খরচ করো, তাহলে 8 মাসের পরে 9, 10, 11, 12, অর্থাৎ এই যে 4 মাস থাকলো, এই 4 মাসের আয়টা কি হবে? এই 4 মাসের আয়টা তার খরচ হবে না, কেন 8 মাসের আয় তুমি 12 মাসে খরচ করছো। বাদবাকি 4 মাস, কেন 12 মাসে তো 1 বছর, বাদবাকি 4 মাসে যে টাকাটা আয় করবে সেটা আর খরচ হবে না, তার মানে সেই টাকাটা সঞ্চয় হবে। এখানে যেহেতু সঞ্চয়ে 15,000 টাকা দিয়েছে বছরে, তাই আমি বলবো ওই যে বাকি 4 মাসে যে টাকাটা আয় করছি সেই টাকাটাই যেহেতু সঞ্চয়, তাহলে সঞ্চয়ের পরিমাণ 15,000 টাকা, মানে 4 মাসে যে টাকাটা আয় করছে সেই টাকাটাই হচ্ছে 15,000 টাকা। বোঝা যাচ্ছে? তাহলে আমি লিখব অতএব বছরে সঞ্চয়। বছরে সঞ্চয় মানে কি? 12 মাসে বছর হয়, তার মধ্যে 8 মাসেরটা যে টাকাটা খরচ করছে সেটা 8 মাসে যে টাকাটা আয় করছে সেটা 12 মাসে খরচ হয়ে যাচ্ছে। তাহলে বাদবাকি যে 4 মাস রয়েছে সেই 4 মাসের আয়টা সেটা হবে বছরের সঞ্চয়, অর্থাৎ বছরের সঞ্চয় হচ্ছে 4 মাসের আয়। ওরা বলেছে বছরের সঞ্চয় 15,000 টাকা, আমি দেখছি বছরের সঞ্চয় 4 মাসের আয়, তাহলে আমি লিখতে পারি 4 মাসের আয় সমান 15,000 টাকা। বলেছে তার প্রতি মাসে আয় কত, অর্থাৎ তার মাসিক আয় কত। 4 মাসে আয় যদি 15,000 টাকা হয় তাহলে প্রতি মাসে আয় হবে 15,000কে 4 দিয়ে ভাগ করলে 3,750 টাকা। বোঝা গেছে? পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর একটা ই-বুক তৈরি করা হয়েছে। পিএসসির বিভিন্ন পরীক্ষা, WBCS মেন, মিসলেনিয়াস মেন, ক্লার্কশিপ মেন, এই সমস্ত ডেসক্রিপটিভ পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলো থেকে 250টা প্রশ্ন কালেক্ট করা হয়েছে। 250টার মধ্যে 200টা প্রশ্ন ঠিক আমি যেভাবে এখন করাচ্ছি সেইভাবে সমাধান করে দেওয়া আছে। তোমরা যেন পরীক্ষায় ইংরেজিতে প্রশ্ন থাকে, উত্তর ইংরেজিতে অথবা বাংলায় যে কোনো একটা ভাষায় দেওয়া যেতে পারে। ইংরেজিতে যেরকম প্রশ্ন আছে বইয়ের মধ্যে প্রশ্ন ইংরেজিতেই রাখা হয়েছে, কিন্তু সমাধানটা সম্পূর্ণ বাংলায় করে দেওয়া হয়েছে, ঠিক যেভাবে আমি এখন করছি। বইয়ে পাতার সংখ্যা 106 এবং 1.30 MBর এই বইটা যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। 3 প্রশ্নে বলেছে an article was offered for sale at ₹115 and if that price is reduced by 5%, the dealer who is selling it will still make 9.25% profit. How much did the article cost him? একটা বস্তুর 115 টাকা বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে। যদি এই ধার্য মূল্য অর্থাৎ বিক্রয় মূল্যটা যদি 5% কম হতো, ইফ দ্যাট প্রাইস, যে প্রাইসটার কথা বললো অর্থাৎ 115 টাকা, এটা যদি 5% কম হতো, 115 টাকাটা কী ছিল? বিক্রয় মূল্য ছিল। বিক্রয় মূল্য যদি 5% কম হতো তখনও যে ডিলার আছে সে 9.25% প্রফিট পেত। হাউ মাচ ডিড দ্য আর্টিকেল কস্ট হিম? আর্টিকেলটার ক্রয় মূল্য কত? দেখো, প্রথমে তো আমি দেখব যে 5% যখন দাম কমে যাচ্ছে তখন বস্তুটার বিক্রয় মূল্য কত হচ্ছে, অর্থাৎ 5% কমে বস্তুটির বিক্রয় মূল্য কত।
115 টাকা বিক্রি করার জন্য লেখা ছিল, 5% কমে গেছে, একটা ফিগার 100 থাকে, 5 কমেছে মানে এখান থেকে 5 কমিয়ে দাও। যেহেতু তুমি কমে বিক্রি করছো তাই জিনিসটার দাম কম হবে, তাই এদের মধ্যে কম ফিগারটা উপরে, বড় ফিগারটা, বাদবাকি ফিগারটা নিচে। এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে এটা হবে 23 × 19/4, 23 × 19 মানে 437/4 টাকা। বোঝা গেছে? 5% কমে বস্তুটা 437/4 টাকায় বিক্রি করা যায়। বলছে এই দামে বিক্রি করলেও ডিলারের 9.25% প্রফিট থাকে। যদি আমি 437/4 টাকাতে বিক্রি করিও তবুও আমার 9.25% প্রফিট থাকবে। অর্থাৎ আমি বলতে পারি বস্তুটার ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, আমি 9.25 প্রফিট করব, অর্থাৎ এত শতাংশে বিক্রি করব, কিন্তু বলছি বিক্রি করছি 437/4 টাকা। বোঝা গেছে? তুমি এই যে জায়গাটা লিখছো 100 + 9.25%, এটাকে প্রশ্নানুসারে লেখার পর এখানে একটুখানি অ্যাড করো, ক্রয় মূল্যের কথাটা লিখে দাও। অর্থাৎ যা ক্রয় মূল্য থাকবে, ক্রয় মূল্য 100 থাকলে তার সঙ্গে 9.25% প্রফিট করব, অর্থাৎ ক্রয় মূল্যের এত শতাংশ যেটা হবে সেটাই হবে বিক্রয় মূল্য। সেই বিক্রয় মূল্যটা বলছে 437/4 টাকা। তাহলে ক্রয় মূল্যের 100 প্লাস 9×1 লেখা যায় এটাকে, সমান 437/4। প্রশ্ন আসবে কেন? একটু দেখো, 137/4 পার্সেন্টেজ সমান 437/4। এটা ক্যালকুলেশন করলে 4×100, 400 + 37, 437/4%। ক্রয় মূল্যের 437/4% সমান 437/4। ক্রয় মূল্যের 1% কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ, সমান 1 টাকা। এদিকে টাকাটা আছে, অর্থাৎ ক্রয় মূল্যের 1% মানে 1 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য মানে তো 100%। 100% মানে এটাকে 100 দিয়ে গুণ করছো, তাই এখানে 100% অফ ক্রয় মূল্য মানে শুধু ক্রয় মূল্য লেখো, এদিকে 100 দিয়ে গুণ করা হলো মানে এইদিকেও 100 দিয়ে গুণ করব, অর্থাৎ ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে আমি বলতে পারি বস্তুটির ক্রয় মূল্য সমান 100 টাকা। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে, ইন এ গ্রুপ অফ 120 পিপল 1/5 ইজ মেন, 1/4 ইজ উইমেন অ্যান্ড দ্য রেস্ট আর চিলড্রেন। দ্য অ্যাভারেজ এজ অফ উইমেন ইজ 5/6 অফ দ্য অ্যাভারেজ এজ অফ মেন। অ্যাভারেজ এজ অফ চিলড্রেন ইজ 1/4 অফ দ্য অ্যাভারেজ এজ অফ মেন। ইফ অ্যাভারেজ এজ অফ মেন ইজ 48 years, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য গ্রুপ? কি বলেছে? একটা গ্রুপের মধ্যে 120 জন আছে, যার মধ্যে 1/5 অংশ পুরুষ, 1/4 অংশ মহিলা এবং বাকি বালক বা শিশু, যা খুশি বলতে পারো। অ্যাভারেজ এজ অফ চিলড্রেন ইজ 1/4 অফ দ্য অ্যাভারেজ এজ অফ মেন। পুরুষের গড় যা বয়স আছে তার 1/4 অংশ হচ্ছে বালকদের গড় বয়স, এবং মহিলাদের গড় বয়স হচ্ছে পুরুষদের গড় বয়সের 5/6 অংশ। যদি পুরুষদের গড় বয়স 48 বছর হয় তবে গ্রুপের গড় বয়স কত? প্রশ্ন বোঝা গেছে? তাহলে আমি এখানে দেখব যে 120 জনের মধ্যে কতজন পুরুষ, মহিলা আর শিশু আছে। 120 জনের মধ্যে পুরুষের সংখ্যা 120 গুণিতক 1/5 বলেছে পুরুষ, অর্থাৎ 1/5 অংশ, 24 জন। 120 জনের মধ্যে মহিলার সংখ্যা কত? 120 জনের মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে 1/4, অর্থাৎ 30 জন। আর বাকি হচ্ছে শিশু, অর্থাৎ 120 জনের মধ্যে শিশুর সংখ্যা 120 জন ছিল, সেখান থেকে বাদ দিয়ে দাও 24 জন পুরুষ আর 30 জন মহিলা। 120 - 30 + 54, অর্থাৎ এটা হচ্ছে 54। 120 থেকে 54 যদি বাদ যায় 66 জন, অর্থাৎ শিশুর সংখ্যা 66 জন।
এবারে বলেছে মহিলাদের গড় বয়স 5/6 পুরুষের। দেখো পুরুষদের গড় বয়স দেওয়া আছে 48, তাহলে আমরা মহিলাদের গড় বয়স পাবো। মহিলাদের গড় বয়স পুরুষের যা গড় বয়স দেওয়া আছে তার 5/6 সমান 40 বছর। শিশুদের গড় বয়স কত? বলেছে 1/4 অফ দ্য অ্যাভারেজ এজ অফ মেন। শিশুদের গড় বয়স হচ্ছে পুরুষদের যা বয়স থাকবে তার 1/4, অর্থাৎ 12 বছর। বোঝা গেছে? বলেছে এই 120 জন পিউপিলের গড় বয়স কত, তার টোটাল গ্রুপটার গড় বয়স কত। আমি বলতে পারি 120 জনের গড় বয়স সমান কত হবে? 120 জন বলে নিচে 120 জন দিলাম। দেখো 24 জন পুরুষ আছে, প্রত্যেকের গড় বয়স 48 করে দিয়েছিল, তাহলে 24 জনের টোটাল হচ্ছে 24 × 48 প্লাস মহিলার সংখ্যা 30, মহিলাদের গড় বয়স হচ্ছে 40 বৎসর, তাহলে মহিলাদের টোটাল 30 × 40 প্লাস শিশুদের সংখ্যা হচ্ছে 66, শিশুদের গড় বয়স 12 করে, তাহলে টোটাল বয়স 66 × 12। তাহলে আমি দেখতে পাচ্ছি যে গ্রুপের টোটাল বয়সকে যদি গ্রুপের টোটাল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অ্যাভারেজ পাওয়া যায়। তাহলে আমরা এটাকে গুণ করব, 24 × 48 1152, 30 × 40 1200, 66 × 12 792/120। এটাকে যদি যোগ করো এটা আসবে 3144/120, এটা ভাগ করলে আসবে 26.2 বৎসর। এটাই হচ্ছে অ্যাভারেজ বয়স। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।